আচ্ছা, ম্যালওয়্যার জিনিসটা কি আসলে? ম্যালওয়্যার জিনিসটাই হচ্ছে ক্ষতিকর কিছু স্ক্রিপ্ট বা কোড, যেটা ওয়েবসাইটে ভালোর জন্য ঢুকানো হয় না। ঠিক আছে? তো ওয়েবের ক্ষেত্রেই বলি, ওয়েবের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাটাক করে, আর ওই সেম জিনিসগুলো একটু ডিফারেন্ট ফরম্যাটে সফটওয়্যারে ঢুকাই দিলে সফটওয়্যারের কাজ অ্যাটাক করবে। বা ওয়াইফাই এর ক্ষেত্রে আলাদা, তোমরা ওয়াইফাই হ্যাকিং এর কিছু ক্লাস পাইছো হয়তো। তো প্রত্যেকটা জায়গায় নেটওয়ার্ক বলি, ওয়াইফাই বলি, বা ওয়েব বলি, সার্ভার বলি, সবগুলোতেই ম্যালওয়্যার মানে হচ্ছে ক্ষতিকর কোনো কোড। ম্যালওয়্যার অনেক ধরনের হয়, জেনারেলি স্পাইওয়্যার সবচেয়ে বেশি হয়। এটা হচ্ছে কি, স্পাই হিসাবে আমাদের উপর নজরদারি করে। যেমন আমাদের দেখছি কি লগর, অ্যাডওয়্যার, তারপর রুট কিট তোমরা দেখছো, ব্রাউজার হাইজ্যাকার্স। তো এগুলো যেটা করে, এগুলো হচ্ছে স্পাই হিসেবে বসে থাকে, কোনো ক্ষতি করে না। এবং যদি কোনো ইনফরমেশন, আচ্ছা একটা সিম্পল উদাহরণ দিই। তোমরা নিশ্চয়ই এই যে গভর্নমেন্টের এই ক্রাইসিস টাইমের মধ্যে তোমরা একটা পোস্ট ভাইরাল হয়েছে যে ডিজিএফ এর একটা রিপোর্ট, যে আসলে মন্ত্রীরা কে কি বলতেছে, এটার একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে দিছে। দেখছো তোমরা পোস্টটা? দেখছো কিনা জানি না। ধরো জুনায়দ হ্যাঁ ভাইয়া আহমেদ, দেখছি, ভাইয়া দেখছি, এটা দেখছি, আজকে দেখছি। আজকে দেখছো, আজকে এটা ভাইরাল হয়েছে, হ্যাঁ। অর্থাৎ জুনায়দ আহমেদ পলক আসলে এই ডিবির হারুনকে কি বলছে, আবার হারুন কি বলছে, এইগুলোর উপরে কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা স্পাইওয়্যার মোবাইলে দিয়ে দিছে। আমরা পেগাসাস নামে একটা সফটওয়্যার কথা শুনছি সবসময়, হ্যাঁ, যে কাউকে আসলে ওভাবে ট্র্যাক করা যায় গভর্নমেন্টের এন্ড থেকে। ওই রিপোর্টের মধ্যে সুন্দর করে বলা আছে যে 4 দিন পরে নেট ছেড়ে দাও। 10 দিন হয়ে গেছে, নেট আসলে এখনো দেওয়া উচিত, আমাদের রিজার্ভ এত টাকা কমে গেছে। তো ইন্টারনাল ডিসকাশন গুলোর মধ্যে এই ডিজিএফআই এর কাজই হচ্ছে তোমার এরকম যারা, তারপরে যে ছাত্রলীগের যে সভাপতি ছিল, ওর মোবাইলে ও কার সাথে কি কথাবার্তা বলছে, এগুলো সবকিছু ডিজিএফআই শর্ট আকারে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয় আর কি। তাহলে এটা একটা স্পাইওয়্যার, কোনো ক্ষতি করতেছে না তোমার, বাট তুমি যা করতেছো এই জিনিসটা নজরদারি করতেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন বিভিন্ন সফটওয়্যার আছে। ধরো তুমি আমার একটা টিমে কাজ করো, আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, অনেক দামি একটা প্রোডাক্ট, অনেক ডেভেলপার মিলে প্রোডাক্টটা লঞ্চ করছে। প্রোডাক্ট মানে কি, কোনো একটা সফটওয়্যার, কোনো একটা কিছু একটা বানাইতেছো তুমি। এখন এই সফটওয়্যার তুমি প্রধান ডেভেলপার, বা তুমি হচ্ছে ডেভেলপারদের হেড। এখন তুমি যদি একদম শেষ মুহূর্তে কোডগুলা নিয়ে কারো কাছে বিক্রি করে দাও, অথবা তুমি নিজেই প্রোডাক্টটা লঞ্চ করে ফেলাও, তাহলে কি হলো, ওই কোম্পানি পুরো লস না? তো অনেক ডেভেলপার কোম্পানিতে এরকম কি করে, যারা কাজ করে এদের মধ্যে একটা স্পাইওয়্যার দিয়ে দেয় কম্পিউটারের মধ্যে, যে আসলে ও কি করতেছে, কোন ট্যাবে কাকে কি মেসেজ দিচ্ছে, এগুলো ট্র্যাকিং করে। অনেক কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো এটা ট্র্যাকিং হয়। এটা হচ্ছে স্পাইওয়্যার। আচ্ছা, র্যানসামওয়্যার খুব কমন একটা জিনিস। আমরা সাধারণত যে ধরনের ওয়েবের ক্ষেত্রে বলি, ওয়েবের ক্ষেত্রে র্যানসামওয়্যার খুব কমন। র্যানসামওয়্যার তোমার, ধরো ফেসবুকের কথাই বলি। ফেসবুকে তোমার কোনো একজন আলাদা একটা মানুষ অ্যাক্সেস নিয়ে নিছে, নিয়ে সে তোমাকে আর ঢুকতে দিচ্ছে না, ওর হাতে অ্যাক্সেস। এবং ও বলতেছে র্যানসামওয়্যার মানে মুক্তিপণ। তো ও বলতেছে, ভাই তুমি যদি আমাকে $300 বা $3000 দাও, তাহলে তোমাকে আমি ফেসবুক ফিরাই দিব। ওয়েবের ক্ষেত্রেও তাই, তুমি সি প্যানেল দিয়ে হোক, ওয়ার্ডপ্রেস দিয়ে কোনোভাবে ঢুকতে পারতেছো না। তো তোমাকে বলা হলো যে ইভেন তোমার ওয়েবসাইটটা ফাঁকা করে দেওয়া হয়েছে, কিচ্ছু নাই, ব্ল্যাক, তোমার বিজনেস লস। কিছু কিছু ওয়েবসাইট যেমন দারাজ বা অ্যামাজন, আলি এক্সপ্রেস, এরকম একটা ওয়েবসাইট যদি 1 মিনিটও ডাউন থাকে বা 1 মিনিটও ব্ল্যাকআউট করে রাখে, কোটি কোটি ডলার লস। তো সেক্ষেত্রে র্যানসামওয়্যার যারা সাইটের মধ্যে পুশ করতে পারে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ওয়েবসাইটটাকে আইদার পুরো ব্ল্যাক করে দেয়, অথবা ওয়েবসাইটে একটা ডিফেস ঝুলা দেয়। ডিফেসমেন্ট বুঝছো না? জি ভাইয়া। ডিফেস পেজ, জি স্যার, হ্যাকার ব্যানার। হ্যাঁ, হ্যাকার ব্যানার যেটাকে আমরা বলি, হ্যাঁ, এরকম একটা, হ্যাঁ, হ্যাক বাই অমুক লেখা থাকে, হ্যাঁ, কে হ্যাক করছে, মানে ওয়েবসাইটে ঢুকলে এরকম দেখায়। হ্যাঁ, আমরা দিব তোমাদেরকে এরকম কিছু ডিফেস পেজ। তা এরকম ডিফেসমেন্ট অনেকে করে থাকে। ডিফেসমেন্ট করে কি হলো, তোমার একটা লজ্জার ব্যাপার। কম্পিটিটরকে করে অনেকে, অনেকে আবার আম, রাজনৈতিক বিভিন্ন ধরনের হয়রানির জন্য করে, পলিটিক্যাল ইস্যুতে। আবার অনেকে করে মজা পায়। যেমন আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট টিভি সহ অনেকগুলো টিভি চ্যানেল বাংলাদেশের হ্যাকাররা হ্যাক করছে এই প্রোটেস্টের সময়, তাই না? তো তারা দেখতেছে আসলে এরা ভুল করতেছে, বা যে নিউজগুলো দিচ্ছে ভালো লাগতেছে না তাদের কাছে, তারা ডাউন করে দিল। ঠিক আছে?
মুক্তিপণ টুক্তিপণ চাই নাই, আর যদি মুক্তিপণ চাই তাহলে সেই জিনিসটা র্যানসামওয়্যার হয়ে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, ট্রোজান এটা আমাদের কমন ভাইরাস। আমরা ধরো বিভিন্ন ধরনের কম্পিউটার আমার কি লাগে, ধরো সিসি ক্লিনার আমরা অনেকে ইউজ করছি না? তো আমরা সিসি ক্লিনার ডাউনলোড লিখলাম, এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার। এরকম যে কোনো একটা প্রিমিয়াম সফটওয়্যার অফিসিয়াল ওয়েবসাইট থেকে না নামায় তুমি যদি অন্য এই যে সফটওয়্যার বা অন্য একটা মেলার থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু সিসি ক্লিনার অফিসিয়াল ওয়েবসাইট না। দেখো সিসি ক্লিনার ডট সফটনিক, কোম্পানিটার নাম সফটনিক.com। তো ওরা কি করছে, সিসি ক্লিনার তোমাকে দিয়ে রাখছে, দেখবা এই সফটওয়্যার ডাউনলোড করতে গেলে আরো দুই তিনটা সফটওয়্যার ইনস্টল করতে বলে, যেমন অপেরা মিনি ইনস্টল করো বা ওই সফটওয়্যার ইনস্টল করো। এরকম আননোন সফটওয়্যার যখন আমরা ইনস্টল করতে থাকি, তখন ট্রোজান আমাদের কম্পিউটারে অ্যাটাক করে। তো তোমরা ফাইল ম্যানেজারে গিয়ে রানিং যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আছে ওইখানে দেখবা আননোন অনেক সফটওয়্যার রান হইতে থাকে যদি ট্রোজান অ্যাটাক হয়। ও যেটা করে জেনারেলি, এটা ট্রোজান সাধারণত কম্পিউটারে অ্যাটাক হয়। আচ্ছা, তো কম্পিউটার অ্যাটাক হওয়ার পর ওয়েবসাইট তোমার কম্পিউটারের বিভিন্ন ফাইল সে সরায় ফেলবে তার জায়গায়, হ্যাঁ, কমান্ড প্রম্পটে কাজ করে। তো সরায় ফেলার পর তারপর তোমারে বলবে যে তোমার সমস্ত ফাইল আমার কাছে, তুমি দেখবা তোমার সব ফাইল ডিলিট হয়ে গেছে। ও হয়তো ওর কাছে সেভ করে রাখছে, তুমি যদি অ্যাক্সেস পাইতে চাও আমাকে এত টাকা দিবা। প্রধানের কাজটা হচ্ছে এরকম। ওয়ার্মস এটা ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যারের রিমুভালে তোমরা প্রচুর দেখবা। ওয়ার্মস মানে হচ্ছে কৃমি। কৃমি কি হয়, একটা থেকে দশটা, দশটা থেকে বিশটা সব প্রতিলিপি তৈরি হয়। মানে খুব তাড়াতাড়ি সে আসলে একই জিনিস বারবার হইতে থাকে। মানে তুমি দেখবা আমরা যখন একটু পরে ম্যালওয়্যার ক্লিনিং এ যাব, ধরো একটা ম্যালওয়্যার আছে এরকম চেহারার একটা ম্যালওয়্যার, এটা তুমি একটা ফাইলে না দেখবা 50-60টা ফাইলে ঢুকায় রাখছে, অর্থাৎ ক্লোন করছে আর কি। হ্যাঁ, ক্লোন করে করে একই জিনিস তুমি এখন আসলে ক্লিন করতে হলে 50টা ফাইল ক্লিন করতে হবে, জান বেড়ে যাবে তোমার, ঠিক আছে। এটাকে ওয়ার্মস বলা হয়। এবং জেনারেলি আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি, ওয়ার্ডপ্রেসে থিম এবং প্লাগইন তোমরা দেখছো, ধরো তুমি এলিমেন্টর নামে একটা প্লাগইন ফ্রি ডাউনলোড করতে চাও, কিন্তু এটা একটা প্রিমিয়াম প্লাগইন। তো বিভিন্ন ওয়েবসাইট থেকে তুমি হয়তো ফ্রিতেই পাবা, আনঅফিসিয়াল ডেভেলপার জন্য আছে। তো ধরো জিপিএসটা নামে একটা ওয়েবসাইট, এখান থেকে তুমি ডাউনলোড করলা, তো এই প্লাগইনটা 6 মাস চুপচাপ বসে থাকবে, কিচ্ছু করবে না। 3 মাস বা 6 মাস পর যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছো, আশা করি এরকম ফেস করছো, নাল প্লাগইন বা থিম ব্যবহার করার কারণে তোমার অ্যাটাক, মানে ম্যালওয়্যার তো একটা ঢুকছে, ওইটাই দেখবা 10টা 20টা 30টা 40টা ফাইলে। যেমন আমরা জাভাস্ক্রিপ্টের ম্যালওয়্যার যখন ক্লিন করবো তখন দেখবা একই জাভাস্ক্রিপ্টের কোড প্রায় 2000 ফাইলের ভিতরে। এবং এখানে ম্যানুয়ালি রেকটিফাই করতে হবে, এক্সিস্টিং কোডের ভিতরে ঢুকায় দেয়। তাই এখন তুমি ফালাইলে পুরা কোডই তো ফালাইতে পারবা না, তোমার বুঝতে হবে কতটুকু ম্যালওয়্যার, ততটুকুই ফেলতে হবে। এবং এটা যদি 2000টা ফাইলে হয় তাহলে চিন্তা করো তোমার কষ্টটা কতটুকু হবে। সো দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ার্মস ওয়ার্কস। ব্যাকডোর, এইটার উপরে আমি একটা খুব সুন্দর ভিডিও দেখাবো। ব্যাকডোর মানে পিছনের রাস্তা, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তুমি কোনোভাবে অ্যাক্সেস পাইছো, ধরো কোডম্যানবিডি.কম এ তুমি কোনোভাবে অ্যাক্সেস পাইছো। এখন তুমি কি করবা, অনেক সময় দেখা যায় একটা একটা ঢোকার জন্য তো একটা অ্যাডমিন প্যানেল থাকে, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ওই ইউজার আইডি পাসওয়ার্ড বাদেও ব্যাকডোরের মাধ্যমে মাল্টিপল ইউজার আইডি পাসওয়ার্ড পুশ করে দেয়। সামহাও যদি অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড চেঞ্জও করে, ওই হ্যাকার যে কোডটা দিছে ওই কোড দিয়ে সে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। এবং যতবার তুমি কোডটা ফাড়াবা ততবার সে জেনারেট করবে, বা যতবার ইউজার ডিলিট করবা ততবার সেই ইউজার তৈরি হবে। তাইলে একদম ব্যাকডোরটা যেখানে বসেছে সেখান থেকে কোড রিমুভ করতে হবে, এটার উপর আমি ভিডিও দিব। আচ্ছা, তো আমরা বুঝলাম। এখন ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকার অনেকগুলো ওয়ে আছে, বেসিক্যালি এটা তোমাদের নলেজের জন্য, এটা কোনো কাজে লাগবে না মার্কেট প্লেসে। তোমরা যাতে সিকিউর থাকো, কোনোভাবে কোনো ধরনের সফটওয়্যার যদি ইউজ করতে হয় সেটার ফ্রি ভার্সন ইউজ করো, আর প্রিমিয়াম যদি হয় সেটা কিনে নাও। অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটে যে ফ্রিতে পাওয়া যায় প্রিমিয়াম জিনিস, সেগুলোতে তাদের রহস্য থাকে। আইদার সে অ্যাড দেখায়, যেমন অনেক ওয়েবসাইটে অ্যাড দেখায়। অ্যাড দেখায় মানে কি, আমাদের বিভিন্ন অ্যাডসেন্সের মাধ্যমে অনেকে, এটা বিথিমের অফিসিয়াল ওয়েবসাইট, এটা বাদ দিলাম, থিম ফরেস্টের এটা অফিসিয়াল ওয়েবসাইট, এই ডাব্লিউপি লকার এটা সম্বন্ধে অ্যাড দেখায়। আচ্ছা, তো আচ্ছা ভাইয়া, মাঝখানে একটা ডিস্টার্ব করি। ওই যে ডেভেলপার জোন থেকে আমরা যে প্লাগইন যেগুলা ইয়ে করছি, ডাউনলোড করে যে আপডেট বন্ধ করে ইউজ করতেছি, এগুলা কি সমস্যা হবে আমাদের নাকি ভাই? এগুলা এগুলা সব ভাইরাস ফ্রি, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের স্টুডেন্টদেরকে দিছে এবং স্টুডেন্টরা আমাদের সার্ভার ইউজ করবে, তো আমরা তো নিশ্চয়ই চাবো না যে
আমাদের সার্ভার ক্ষতিগ্রস্ত হোক। তো আমরা সব ম্যালওয়্যার ক্লিন করেই দিছি, বা আমরা যখন কাজ করছি তখন আমরা এমন ভাবে ক্র্যাক করছি যাতে কোনো ধরনের ম্যালওয়্যার ট্যালওয়্যার অ্যাটাক না হয়। তো তুমি দেখবা এখানে কিছু ফাইল আছে, এই ফাইলগুলোতে যখন তুমি ক্লিক করবা বা ডাউনলোড করার ট্রাই করবা, তখন দেখবা ও তোমাকে অনেক অ্যাড দেখাচ্ছে। হ্যাঁ, তো অ্যাড দেখায় ওরা হয়তো কিছু রেভিনিউ জেনারেট করে, ঠিক আছে? তো দেখবা এক পেজ থেকে এক পেজে রিডাইরেক্ট করতেছে। তো অ্যাড দেখালে ফাইন, এটা সমস্যা না, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ওই যে বললাম ওয়ার্মস ছড়ায় দেয়, যেটা প্লাগইনটা আপলোড করা 2 মাস 3 মাস পরে অ্যাটাক করতে পারে, ঠিক আছে? আচ্ছা, অপরিচিত উৎস বা মার্কেট প্লেসে যখন কাজ করবা, অনেক ক্লায়েন্ট তোমাদেরকে বিভিন্ন ধরনের ফাইল দিবে। তো ফাইলগুলা ডাউনলোড করার সময় সাবধান, কোনো ধরনের, বিশেষ করে উইন্ডোজ যারা ইউজ করতেছো, জিপ ফাইল ডাউনলোড করার সময় তোমরা চেক করে নিবা। দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ভাইরাস টোটাল। কোনো একটা ফাইল যদি ক্লায়েন্ট দেয়ও, ওইটা ডাউনলোড করছো অতটুকু সমস্যা নাই, বাট ওইটা ওপেন করা বা ওইটার মধ্যে যদি কোনো সফটওয়্যার থাকে সেটা ইনস্টল করার ক্ষেত্রে তুমি একটু এইভাবে দেখে নিবা যে ফাইলটা দিছে সেটাতে কোনো ধরনের ভাইরাস আছে কিনা। কনফার্ম আপলোড, দেখাচ্ছে যে আনডিটেক্টেড, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এরকম আরেকটা হচ্ছে জ্যোতি ভাইরাস। জ্যোতি ম্যালওয়্যার স্ক্যানার, এটা দিয়েও চেক করে নিতে পারো। সিমিলার ফাইল আপলোড করবা, ফাইল আপলোড করে ও 16টা স্ক্যানার দিয়ে বলে দিবে যে ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং। তাহলে এভাবে ভাইরাসটা একটু চেক করে নিবা। আচ্ছা, সফটওয়্যারগুলোকে সবসময় আপ টু ডেট রাখতে হবে, কোনো ধরনের অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল অবশ্যই রাখবা। এবং ফায়ারওয়ালের ক্ষেত্রে তোমাদের উইন্ডোজ ডিফেন্ডার সবচেয়ে পাওয়ারফুল, এই উইন্ডোজ ডিফেন্ডারটা সবসময় অন রাখবা। আর সমস্ত ফাইল টাইল ব্যাকআপ রাখবা সবসময় অনলাইনে, ক্লাউড বেসড ব্যাকআপ, যাতে যদি ম্যালওয়্যার ছড়ায়ও তুমি যাতে কমপ্লিট একটা নতুন উইন্ডোজ দিয়ে ওই ফাইলগুলো নামাই নিয়ে আবার কাজ শুরু করতে পারো, কারো কাছে যাতে ধরা না থাকতে হয়, ঠিক আছে? তো আমরা চলে আসি ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার নিয়ে। আমি এখন যেটা করব, তোমাদেরকে কিছু ম্যালওয়্যারের চেহারা চিনাবো, যাতে, মানে এটা সেফটির জন্য, যদিও আমরা সফটওয়্যার ইউজ করবো, ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করব, ওই তোমাকে বলে দিবে ভাই অমুক নাম্বার ফাইলের অত নাম্বার লাইনে ভাইরাস আছে। তারপরও আমার যদি আসলে একটু চিনা থাকে চেহারাগুলো কেমন হয় ভাইরাসে, তাইলে একটু সুবিধা, তাই না? আচ্ছা, ইভেন তোমরা যখন মার্কেট প্লেসে কাজ করবা তখন কিন্তু এই যে এই ভাইরাসগুলোর ছবি তোমাদের গিগে, তারপরে পোর্টফোলিওতে, আপওয়ার্কের ক্ষেত্রে পোর্টফোলিওতে এগুলো আপলোড দিতে হবে যে এগুলো ম্যালওয়্যার, এই নিয়ে এরকম ম্যালওয়্যার নিয়ে আমি কাজ করছি, ওকে? সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে ম্যালওয়্যার অ্যাটাক হলে কি হয়? ডিফেসমেন্ট হইতে পারে, চেহারা চেঞ্জ হয়ে যায়। ম্যালিশিয়াস স্ক্রিপ্ট হইতে পারে, যেটা আমার বিভিন্ন ওয়েবসাইটে, ধরো তুমি codebenbury.com-এ গেছো কিন্তু তোমাকে রিডাইরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, আমরা রিডাইরেক্ট ম্যালওয়্যার বলি এটাকে, ঠিক আছে? এটা খুব কমন হয়ে থাকে, এক সাইট থেকে আরেক সাইডে রিডাইরেক্ট করে। তাহলে কি হলো, তোমার যে ট্রাফিক, ধরো আমার ওয়েবসাইটে 8,000 ট্রাফিক ঢুকে প্রত্যেক মাসে, এই 8,000 ট্রাফিক অন্য ওয়েবসাইটে রিডাইরেক্ট হইলো, ওই ওয়েবসাইটে মানুষজন ভিউ করতেছে, তার মানে তোমার রেপুটেশন ইউজ করে সে আরেকটা ওয়েবসাইটে ভিউ নিতেছে, এটা রিডাইরেকশন ইস্যু। আর ব্যাকডোরের কথা আমি একটু আগে বললাম। আবার এসইও স্প্যাম, এইটা হয় কি, ধরো কেউ এসইও স্প্যাম, জাপানিজ স্প্যাম, এটা আমি আরেকটু পরে দেখাবো। এই যে জাপানিজ বা ফার্মা স্প্যাম, তুমি তোমার ওয়েবসাইটের নাম লিখবা codebenbury.com, এখানে কিছু জাপানিজ লেখা দেখাবে, ক্লিক করার পর তোমাকে অন্য কোনো একটা ফার্মা বা বিভিন্ন ধরনের ব্যাড ড্রাগ আছে বা ওষুধ আছে, যেমন তোমার ভায়াগ্রা, সায়ারা, এই সমস্ত ওয়েবসাইটে পাঠাই দিবে কেনার জন্য আর কি। হ্যাঁ, ট্রাফিক রিডাইরেক্ট করলো, বাট এসইও স্প্যামিং বলে এটাকে। এসইও স্প্যামিং মানে কি, আমরা কোডবেনবিড়ি যদি .com না লিখে কোডবেনবিড়ি লিখে সার্চ করি তাহলে কি দেখায়, কোডবেনবিড়ি বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, তারপরে এখানে কিছু কোডবেনবিড়ি সম্পর্কে লেখা দেখা যায়, পপুলার কোর্স গুলো দেখা যায়। হ্যাঁ, তো তখন কি দেখা যাবে, এরকম ইংলিশ লেখা দেখা যাবে না, জাপানিজ কিছু লেখা দেখা যাবে, এবং এগুলো তোমার বিভিন্ন জাপানিজ ওয়েবসাইটে ট্রান্সফার করবে। আচ্ছা, ম্যালিশিয়াস কিছু স্ক্রিপ্ট থাকে ওয়েবসাইটের ব্যান্ডউইথ নষ্ট করে। তোমরা সি প্যানেলের ভিডিওগুলোতে কি দেখছো ব্যান্ডউইথের ইস্যুটা? ব্যান্ডউইথ হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা সি প্যানেলে কিছু নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে। ব্যান্ডউইথের কাজ হচ্ছে ট্রাফিক ধারণ করার ক্ষমতা,
ধরো আমরা যদি একটা ওয়েবসাইটে 1 জিবি ব্যান্ডউইথ থাকে, 4,000 মানুষ একসাথে এট এ টাইম ভিজিট করতে পারে, বা 4,000 মানুষ একসাথে ঢুকতে পারে। তো যখনই আমার 1 জিবি ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে, 4,000 একজন মানুষ ঢুকবে, তখন কিন্তু আমার ওয়েবসাইট সাদা হয়ে যাবে, ওভারলোড নিতে পারবে না। তাহলে কি, ব্যান্ডউইথটা একটা ফ্যাক্ট। তো এখন আমরা অনেক সময় দেখি না, ম্যাট্রিক বা ইন্টারের রেজাল্ট যেদিন দেয়, সেদিন অনেক সময় ওয়েবসাইটে ঢুকা যায় না রেজাল্ট দেখার জন্য, বা সাদা হয়ে যায়, তাই না? এটাই জি হচ্ছে স্যার। তোমার ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে, মানুষ অনেক বেশি ঢুকছে। তো এখন তোমার ওয়েবসাইটে 4,000 ট্রাফিক 1 জিবি ব্যান্ডউইথ দিয়ে চলতেছো, তুমি দেখতেছো না আমার তো প্রত্যেক মাসে 5,000 ট্রাফিক ঢুকতেছে, তাহলে তুমি কি করবা? সার্ভারের সাথে কথা বলে ব্যান্ডউইথটা বাড়ায় নিবা, ভাই 1 জিবির জায়গায় আমাকে 2 জিবি করে দেন, 3 জিবি করে দেন, ঠিক আছে? এটা সমস্যা নাই, তোমার ওয়েবসাইটে রিয়েল ট্রাফিক ঢুকতেছে, তুমি ব্যান্ডউইথ বাড়াচ্ছ। কিন্তু অনেক সময় হয় কি, একটা ম্যালিশিয়াস কোড সে আসলে ফেক ট্রাফিক ঢুকায়, কোনো মানুষ ঢুকে নেয় আসলে, কিন্তু ফেক ট্রাফিকের মাধ্যমে তোমার ব্যান্ডউইথ খেয়ে দিতেছে বা শেষ করে দিতেছে। তখন কিন্তু খারাপ। যতই ব্যান্ডউইথ না, 100 জিবি ব্যান্ডউইথ নেওয়ার পর সেটাও ফুল দেখাইতেছে, তখন বুঝবা যে আসলে ম্যালিশিয়াস কোনো একটা স্ক্রিপ্ট আছে যেটা আমার ব্যান্ডউইথ নষ্ট করতেছে। ওকে। আচ্ছা, তো এই ধরনের প্রবলেম গুলা হয় জেনারেলি। তা আমাদের ওয়েবসাইটে ম্যালওয়্যার ডিটেকশনের ক্ষেত্রে কয়েকটা ম্যালওয়্যারের স্টার্টিং পয়েন্ট, যেমন ইভাল দিয়ে শুরু হইলে যে আসলে ম্যালওয়্যার থাকে এরকম না, তবে অনেক ম্যালওয়্যার ইভাল দিয়ে স্টার্ট হয়। আচ্ছা, নিচের একটা কোড দেখা যাচ্ছে, ইভাল বেস কোড ডিকোডার, এবং এখানে কিছু উল্টাপাল্টা লেখা। এটা কি কোনো মিনিংফুল লেখা, বলো তো? না স্যার। আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরো কোডমেনবিড়ির একটা ওয়েবসাইটে, জেনারেলি আমরা যখন কোডের দিকে তাকাই, তো এই কোডগুলো দেখো পড়া যায় কিন্তু, তাই না? এলিমেন্টর, অ্যাড অন, নিউ সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আমরা যদি এইচটিএমএল এ যাই, আমরা, এটা মিনিফাইড কোড, ভয়ের কিছু নাই। সিএসএস গুলোকে মিনিফাইড করা হয়েছে আর কি, হ্যাঁ। তো দেখো যে প্রোগ্রেস বার, ব্যাকগ্রাউন্ড কালার লেখা থেকে বোঝা যায় এটা একটা রিয়েল কোড। বাট এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? AHR ও উল্টাপাল্টা কিছু জিনিস লেখা, এগুলো আসলে এনকোডার বা ডিকোডারের মাধ্যমে ডিকোড করে ওয়েবসাইটে ঢুকায় দেওয়া হয়। আচ্ছা, তার মানে ইভাল দিয়ে শুরু হবে এবং এরকম উল্টাপাল্টা কিছু লেখা থাকবে, তাইলেই বুঝবা ম্যালওয়্যার। আচ্ছা, এ দেখো উপরের যে স্ক্রিনশট, এটা তো দেখো ইভাল দিয়ে শুরু হয়েছে, এরপর দেখো NBHR উল্টাপাল্টা একটা লেখা। এটা সংখ্যা হইতে পারে, অ্যালফাবেটও হইতে পারে। আচ্ছা, এবার 2 নাম্বার, পিএইচপি যখন একটা ফাংশন থাকে, পিএইচপির একটা ফাংশনের ভিতরে একটু যদি আমি বড় করে দিই, কেমনে বড় করব, জুম 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 জুম। আচ্ছা, এই কোডটার দিকে তাকাও। এটা কি কোনো মিনিংফুল কোড? 00_0 0 0 0, হ্যাঁ। তা এটা কোনো মিনিংফুল কোড না, কিন্তু এটা একটা পিএইচপির কোড, এবং এই পিএইচপির কোড শুরু হয়েছে, কোডটার ফরমেশন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এভাবে দিয়ে কোয়েশ্চেন পিএইচপি, তার মানে কি এটা দিয়ে শুরু করলো, আরে দেখো এটা দিয়ে শেষ করলো, তাই না? এই যে এই অ্যারোটা দিয়ে শেষ করলো। তার মানে কি, এই পুরো পিএইচপির কোডটাই একটা ভাইরাস। কিন্তু নিচেও আর একটা পিএইচপি কোড আছে, সেটা দেখো, দেখে বোঝা যাচ্ছে, ফ্রন্ট টু দা ওয়ার্ডপ্রেস লোকেশন, প্যাকেজ ওয়ার্ডপ্রেস, ভেরিয়েশন, ডিফাইন, ডাব্লিউপি ইউজ থিম। তার মানে নিচের যে লেখাগুলো, এগুলো অরিজিনাল কোড। হ্যাকার যেটা করছে, ও আলাদাভাবে একটা পিএইচপির কোড পুশ করছে, যেখানে দেখো এই হলুদ যেগুলো লেখা এটাও মিনিংফুল না, আবার এই যে 0 0 যেগুলো দেখতেছো এটাও মিনিংফুল না। তার মানে কি, এই পুরো পিএইচপির স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত পুরোটাই ভাইরাস। এতে বুঝছো? জি স্যার। স্যার এটার ডলার সাইনটা এটা কিছু কি হবে? মানে ডলার সাইন থাকতেও পারে, নাও থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডলার সাইন থাকে আর কি। স্যার। তো যখন উল্টাপাল্টা কোড দেখবা, তো এটা শুরুটা দেখবা, শুরু হয়েছে যে পিএইচপি দিয়ে, শেষ হয়েছে এটা দিয়ে, তাহলে এই পুরোটা ধরে ফালাই দিবা, শেষ। আচ্ছা, এবার বেস কোড ডিকোড, এটাও ওয়ার্ডপ্রেসে অনেক সময় কাজে লাগে, কিন্তু ছোট করে দিলাম। বেস কোড
ডিকোড দিলে একটু সাবধান হয়ে যাবা, দেখবা যে বেস কোড ডিকোড দেওয়ার পর আমরা এরকম কোনো উল্টাপাল্টা লেখা আছে কিনা। দেখছো এটাও কিন্তু উল্টাপাল্টা একটা লেখা। এবং বেস কোড ডিকোডের পরে এরকম কোনো যদি জিনিস ইভালের মতো আর কি, যদি এরকম কিছু উল্টাপাল্টা লেখা দেখো বেস কোড ডিকোডের পর, তাহলে বুঝবা ঝামেলা আছে। আচ্ছা, অনেক সময় ডাব্লিউপি নর্মস এগুলোতে সিএসআরএফ অ্যাটাক গুলা করা হয়। তো এই যে অ্যাজাক্স নর্মস, একটা উল্টাপাল্টা সংখ্যা দেখা যাচ্ছে, ভ্যারিয়েবল ঢুকাই দিছে একটা, এই ভ্যারিয়েবল অন্য কোনো একটা অন্য কোনো একটা পেজে হয়তো লিঙ্ক করা হয়েছে, অথবা এই পেজেও লিঙ্ক করা থাকতে পারে। ঠিক আছে, এটা ডিক্লারেশন করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, জিজেড ডিকোড রেন্ডার দিয়েও অনেক সময় ভাইরাস পাওয়া যায়। এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবে আর কি, জিজেড ডিকোডার আন্ডারস্কোর রেন্ডার, যদিও তোমাকে ওয়ার্ড ফেন্স হেল্প করবে, কিন্তু তুমি তারপরে এই ওয়ার্ডগুলো দেখলেই বুঝবা যে ঝামেলা আছে। তারপরে যে এল জেড ডাব্লিউ ডিকম্প্রেস, অনেক সময় এই ওয়ার্ডগুলোও রিস্ক, এটা পাইথনের ক্ষেত্রে সাধারণত কাজ করে। পাইথন বেস যে সমস্ত সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট গুলো আছে, ওগুলোতে এই ফাংশনটা ব্যবহার করা হয়। ফাইল আপলোড, এটা একটা জেনারেল কনসেপ্ট। জেনারেলি আমরা একটা ওয়েবসাইটে দেখা যায় ফাইল আপলোড ক্ষেত্রে, ধরো আমাদের একটা ফর্ম দিলাম আমি কোনো একটা জায়গায়, হ্যাঁ, যে এই ফর্মের মাধ্যমে তুমি আমাকে যেমন কন্টাক্ট আছে আমরা বললাম একটা ফর্ম, যে তুমি এখানে আমাদের নাম দাও, ইমেল দাও, ফোন নাম্বার দাও, মেসেজ দিয়ে সেন্ড করো। তো এই কন্টাক্ট ফর্মটা ফিল আপ করলে আমরা হয়তো মেল পাই। এই কন্টাক্ট ফর্মের মধ্যে একটা অপশন রাখলাম ফাইল আপলোড করার। জেনারেলি ওয়ার্ডপ্রেস বা যে কোনো সিএমএস কি কি ধরনের ফাইল আপলোড করার পারমিশন দেয়, একটা ইমেজ যদি হয় জেপিজি পিএনজি, আর যদি ফাইল হয় ডক বা পিডিএফ, হ্যাঁ, কিন্তু কোনো কোড আপলোড করার সুযোগ দেয় না। তো বিভিন্ন ধরনের প্লাগইন বা থিমের ভার্নাবিলিটির কারণে, বা ভার্নাবিলিটি মানে কি প্রবলেমের কারণে, এই ফাইল আপলোড করতে গিয়ে, তোমরা ফাইল টেম্পারিং দেখছো, ফাইল আপলোড ভার্নাবিলিটি যখন দেখছো মেটাস্পোরেবল মেশিনে, সেখানে আমরা লো সিকিউরিটি যদি করে দেই, দেখো একটা পিএইচপি ফাইলকে পিএনজি ফাইল আকারে, দেখো ফাইলটা আসলে হচ্ছে, দেখো ব্যাকডোর ডট পিএইচপি, এই ফাইলের এক্সটেনশনের লাস্টে ডট পিএনজি দেওয়া হয়েছে, তাইলে সার্ভার মনে করবে এটা আসলে একটা পিএনজি ফাইল, তাহলে সে অ্যালাউ করবে, আপলোডের অপশন আছে, একটা পিএনজি ছবি আপলোড করছে, আসলে কিন্তু সেটা একটা পিএইচপি ফাইল। দেখছো না তোমরা মেটাস্পোরেবল মেশিনে, দেখছো এটা ফাইল আপলোড ভার্নাবিলিটি। স্যার এটা এক্সটেনশন নিয়ে খেলা করা আর কি। রাইট, রাইট। জি স্যার। তো এরকম একটা পিএইচপি ফাইল যখন আপলোড করা হয়, সার্ভারে দেখা যায় এটা আসলে একটা পিএইচপি ফাইল, এবং ব্যাকডোর ডট পিএইচপি দিয়ে ঢুকে গেল ওয়েবসাইটের ভিতরে, এবং সে আসলে লং টার্ম ওয়েবসাইটে অ্যাক্সেস নিয়ে বসে থাকলো। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। এসটিআর রিপ্লেস নামে একটা ফাইল, একটা ফাংশন আছে, যেখানে তুমি এই ওয়ার্ডটা দেখলে একটু সাবধান হয়ে যাবা, এবং এই ওয়ার্ডটা যদি মানে লেখা থাকে, তাহলে এর পরের যে কোডগুলো আছে ওগুলো একটু খেয়াল করবা, যেরকম উল্টাপাল্টা লেখা আছে কিনা। এই যে এসটিআর রিপ্লেস, এবং এরপরে যে উল্টাপাল্টা কিছু লেখা, সংখ্যা হইতে পারে, ক্যাপিটাল লেটারও হইতে পারে, স্মল লেটারও হইতে পারে, মিক্সিংও থাকতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে এসটিআরআরইভি। ঠিক আছে, এই যে দেখো আরো কিছু উল্টাপাল্টা ফাংশনের নাম, এবং এসটিআরআরইভি। ঠিক আছে, তাহলে এই পুরা তিনটা লাইনই ভাইরাস। র্যান্ডম কিছু স্ট্রিং থাকে, এগুলো তো পরিচিত, যেগুলো আমি বলে দিলাম। এগুলো বাদে উল্টাপাল্টা, যেমন আমি বললাম MIN কিছু একটা দিয়ে দিলাম, হ্যাঁ, আমার মতো করে। এরকম উল্টাপাল্টা স্ট্রিং প্যাটার্ন যদি দেখো, তাইলেও বুঝবা ঝামেলা আছে। এটা আগেরটার মতোই, দেখো এই যে ডলার সাইন দেওয়া যদি কিছু থাকে, তাইলেও সাবধান হয়ে যাবে। তিনটা জিরো, দুটা জিরো, দুটা জিরো, ঠিক আছে, এরকম ডলার সাইন দিয়ে স্টার্ট হওয়া পিএইচপি কোড, খুবই সাবধান। এবং দেখতেই পাচ্ছ উল্টাপাল্টা লেখা। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় এরকম কিছু কোড দেখা যায় যে এটা একটা র্যান্ডম উল্টাপাল্টা ফাংশন, CA2A, মিনিংফুল না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এই যে LICC LCC, পুরোই উল্টাপাল্টা লেখা। কোডটার দিকে তাকাও, পিএইচপি ফাংশন স্টার্ট হয়েছে এবং উল্টাপাল্টা একটা কোড দেওয়া, এবং এরপরে যা দেখা যেতেছে এগুলো, এই ছবিগুলো তোমরা কখন দেখছো বলো তো, বলো তো, বলো তো। LFI ভার্নাবিলিটি যখন দেখছো, তখন তোমাদের মনে আছে কিনা যে জি স্যার। যতগুলা
আমি ব্যাকে যাব ততবার সেই জিনিসটা লেখা লাগবে ব্র্যাকেট দিয়ে দিয়ে, মনে আছে? মানে জি আমি স্যার। একটা ফাইলে অ্যাটাক করবো, ধরো কোডবেনবিডির কন্টাকাস পেজে। তাহলে codebenbidi.com এটা হচ্ছে আমার রুট, এটার পর কন্টাকাস একটা পেজ। তাহলে তুমি যদি কোনো পেলোড আপলোড করো, সেই পেলোডটা ততবার দেওয়া লাগে না, ডাইরেক্টরি যতবার হয়, মনে আছে? জি স্যার, ডট ডট স্ল্যাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এরকমই একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। নাইলে তো আসলে এতবার লেখা লাগতো না, তাই না? তারপরে ইসেট নর্মালি ব্যবহার হয় আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পুশ করার জন্য, কাইন্ড অফ দুইটা ক্ষেত্রে, ব্যাকডোর এবং রিডাইরেক্টের ক্ষেত্রে ইউজ হয়। তো ইসেট লেখা যদি দেখো এবং কোথাও যদি দেখো যে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা ইসেটের সাথে, তখন বুঝবা ভাইরাস আছে। দেখো এখানে ইসেটও লেখা আছে, ছবিটার ক্ষেত্রে দেখো গোলাপি ইসেট। আবার এখানে দেখো যে ইউজার নেম, আমি অ্যারোতে দেখাইছি ইউজার নেম, আবার পাসওয়ার্ডও দেখা যাচ্ছে। আবার দেখো বেস কোড 64, এটাও ডেঞ্জারাস ওয়ার্ড, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। তার মানে এই পুরা কোডটাই ঝামেলা। তো এই যে ইফ থেকে শুরু হয়েছে এবং এই যে এখানে শেষ হয়েছে, এই পুরোটা ধরে ফালাই দিবা। ঠিক আছে? এবং প্রত্যেকবার ম্যালওয়্যার ব্যাকডোর। ফালানোর সময়, ম্যালওয়্যার ফালানোর পর ওয়েবসাইটটা একবার মানে রিলোড দিয়ে দেখবা হোম পেজটা যে ঠিক আছে কিনা। অনেক সময় ম্যালওয়্যার ফালাইতে গিয়ে তুমি তোমার ইম্পর্টেন্ট ফাইলও ফালাই দিতে পারো, হইতেই পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই রিলোড দিয়ে দেখবা সাইটটা ঠিক আছে কিনা। আর যদি নষ্ট হয়ে যায় কি করবা? আবার আগের মতো ব্যাকআপটা তুলে দিবা। আচ্ছা ভাইয়া, এই ভাইরাস কোড গুলো আমরা ওয়েবসাইটের কোথায় দেখতে পারবো? এটা বিভিন্ন ধরনের ফাইলের ভিতরে থাকবে। ঠিক আছে? ও আচ্ছা, নাকি ওই এখন যে তুমি ভিউজ তো আর এই ওয়েবসাইটে দেখতে কোটি পারবো? কোটি ফাইল তো আর চেক করতে পারবে না। আমরা যেটা করব, ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগইন ব্যবহার করব। ও দেখবে যে তোমার ওয়েবসাইটে 10টা ভাইরাস আছে, এই 10টা ভাইরাস কোন 10টা ফাইলে আছে বলে দিবে, যে অত নাম্বার ফোল্ডারে অত নাম্বার এই নামে ফাইল আছে একটা, ওটার ভিতরে যাও, ওইটা 27 নাম্বার লাইনে একটা ভাইরাস আছে, এটা ফালাই দাও। ঠিক আছে? ও তোমার হেল্প করবেই। তারপর তুমি যদি তোমার এই নামগুলো চিনা থাকে, তুমি কিন্তু দুপ করে ধরে ফেলতে পারবা ভাইরাসটা। কি ভাইয়া, ফাইলে থাকবে ভাইরাস গুলা না? ফাইলে থাকবে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বিভিন্ন ফাইলের কোডের ভিতরে থাকে আর কি। এবার ইসেট কুকি দুইটাই ডেঞ্জারাস। তারপরে দেখো উল্টাপাল্টা র্যান্ডম ফাংশন, এই দেখছো উল্টাপাল্টা র্যান্ডম ফাংশন, উল্টাপাল্টা এই যে র্যান্ডম একটা ফাংশন দিয়ে এইটা ডিক্লেয়ার করা হয়েছে সব উল্টাপাল্টা লেখা দিয়ে, এবং নিচে যা দেখতেছি এগুলো সব উল্টাপাল্টা লেখা। এটা একটা ডিডোস অ্যাটাকের ছবি এটা। আচ্ছা, এখন এই ম্যালওয়্যার ভিউ করার জন্য তোমাদেরকে আমি বিভিন্ন ওয়েবসাইটে ম্যালওয়্যার ক্লিন করতে গিয়ে যত ধরনের কোড আমাদের রাখা সম্ভব হইছে, সেগুলো আমরা তোমাদের জন্য রেখে দিছি। আচ্ছা, তোমরা কি ভিএস কোড ব্যবহার করছো? লাগছে? জি স্যার, এটা পেলোড অবশ্যই আছে। পেলোড বানাতে লাগছে। ক্লাসে লাগছে? জি স্যার, লাগছিল আর কি। আর যারা ভিএস কোড ইউজ করে না তাদের জন্য বলতেছি, তোমরা ডাউনলোড ভিএস কোড, এটা একটা কোড লঞ্চার, বা আমরা আসলে এখানে কোড লিখি। জুপিটার নোটবুক ইউজ করলে সমস্যা ছিল এটা না? মন চাইবে, ভিজুয়াল কোডটা খুব পাতলা, একটা ফাইলও ওপেন করা যায়, এটা হলো সুবিধা আর কি। হ্যাঁ, এখন কিছু কিছু দেখবা যেমন নেটবিনস নামে একটা সফটওয়্যার আছে, ওইটা তোমার একটা ফাইল ওপেন করতে দেয় না, পুরো ফোল্ডার বা পুরো প্রজেক্টটা ওপেন করতে হয়। তা আমার এখন একটা ফাইলের ভিতরে কোডে ঝামেলা আছে, আমি এটা একটু কাস্টমাইজ করতে চাচ্ছি, তাইলে এটা ওই ভিএস কোড দিয়ে ইজি আর কি। তো দেখো এখানে বিভিন্ন ধরনের রিডাইরেকশন ম্যালওয়্যার আছে। আমরা এই যে ফাইলগুলো দিছি না, এগুলো তোমরা কি করবে, একদম পুরো এই ফোল্ডারটা ধরে ডাউনলোড করে ফেলাবা, ডাউনলোড। ঠিক আছে? আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। স্যার, এইটা তো পুরাটা লিঙ্কে দিছিলেন আপনি। হুম ইএইচ ফ্রিল্যান্সিং এর হুম। ইএইচ ফ্রিল্যান্সিং এর পুরাটা লিঙ্ক দিছিলেন আর কি, টপে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি সবগুলাই দেখছি। গুড, ভেরি গুড। তারপর আমি একটু দিয়ে দিই 256। ম্যালওয়্যার ডিটেকশনের ক্লাস আজকে।
স্যাম্পল ম্যালওয়ার্স, ভিএস কোড ওপেন করলাম। ভিএস কোডটা এবার দেখো, এই যে তোমরা ডাউনলোড করার পর ওই রকম ফালাই দিছি নাকি? এই যে ডিফারেন্ট টাইপস অফ ম্যালওয়্যার, হ্যাঁ। তো ভিএস কোডে আমরা পুরো প্রজেক্টটা ওপেন করতে চাইলে ভিএস কোড দিয়ে তুমি ওপেন করবা প্রজেক্টটা আর কি। কেমনে ওপেন করে, এই যে ফোল্ডারে ক্লিক করবে, এটা তো সিঙ্গেল ফাইলের ক্ষেত্রে আর কি। আর এটা হচ্ছে ফোল্ডারের ক্ষেত্রে, যদি ফোল্ডার বানাইতে চাও আর যদি কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাও, তাহলে হচ্ছে তুমি এই ফোল্ডারে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো আমার এখানে পুরো ফোল্ডারটাই ওপেন করা আছে। পুরো ফোল্ডারে কি কি ফাইল আছে, অ্যাবাউট, অ্যাডমিন, ইন্ডেক্স, ইন্ডেক্স টু, এগুলা। এই যে অ্যাবাউট, অ্যাডমিন, ইন্ডেক্স, ইন্ডেক্স টু, এগুলো সব আছে, ওকে। আচ্ছা, তো এই ফাইলগুলোর উপর ক্লিক করলে তুমি দেখবা কোড দেখা যাবে, হ্যাঁ। এখন এই কোডটা মিনিফাইড, হ্যাঁ। মিনিফাইড মানে কি, অনেক বড় কোড কিন্তু এক লাইনে করা। তো দেখো এখানে এই যে উল্টাপাল্টা র্যান্ডম ফাংশন দিয়ে কোডটা বসানো হয়েছে, এবং এটা ডিক্লারেশনও আসলে উল্টাপাল্টা কিছু লেখা, এবং ইসেট ওয়ার্ডটা আছে। তো এই পুরা লাইনটাই একটা ভাইরাস। অ্যাডমিন ডট পিএইচপি, তো অ্যাডমিন ডট পিএইচপি তে আমাদের একটা ইসেট ভাইরাস আছে এখানে, এবং ইসেট ভাইরাসের মাধ্যমে সে কি করতেছে, একটা র্যান্ডম ফাংশন ডিক্লেয়ার করে। এমডি5 হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডের এনক্রিপশন বা ডিক্রিপশন মেথড। এনক্রিপশন ডিক্রিপশন যখন তোমরা দেখছো, বিভিন্ন ধরনের মেথড দেখছো, তাই না? তো এরকম ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওরা এমডি5 নামে নিজস্ব একটা মেথড ইউজ করে। তো এখানে আসলে পাসওয়ার্ড ডিকোড করার একটা ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো উল্টাপাল্টা কিছু ওয়ার্ড দিয়ে ডিকোড করা হয়েছে। এই পুরো ফাইলটাই একটা ভাইরাস, কোনো নির্দিষ্ট কোড না, পুরো ফাইলটাই একটা ভাইরাস। এই সমস্ত কিছু আমরা পুরো ফাইলটা ধরে ডিলিট করে দিব। আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপি, এই দেখো পিএইচপি কোড, $, এবং পেলোড, 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 ওরে বাবা রে বাবা, একটা বসায়নি দেখছো। আবার পিএইচপি ফাংশন ডিক্লেয়ার করে, আবার পেলোড, পেলোড, পেলোড। আচ্ছা, কিন্তু সব ভাইরাস না, নিচের গুলো কিন্তু ভালো। তাহলে তোমার উপরে যা আছে সবই ভাইরাস, তাহলে তুমি কি করবে, এমনি করে ধরে সিলেক্ট করে উপরের সমস্ত কোড ফালাই দিবা, ভাইরাস গেল গা। এগুলা কিন্তু রিয়েল কোড, এগুলো ফালাই দিলে আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলবে না, ঠিক আছে। এটা ইন্ডেক্স ডট পিএইচপির বেসিক কোড, ক্লিয়ার? আচ্ছা, এভাবে আর কি কাজ করে। এরপরে ইন্ডেক্স 1, এটাও একটা সিমিলার, দেখছো উল্টাপাল্টা লেখা এবং পেলোড কতগুলা। এটা পুরোটাই ভাইরাস, অর্থাৎ এখানে নিচে কোনো ভালো কোড দেখতেছি না। তার মানে এই ইন্ডেক্স 1 ডট পিএইচপি এটা পুরোটাই ভাইরাস, ইন্ডেক্স 2 ডট পিএইচপি পুরোটাই ভাইরাস। lib ডট পিএইচপি, এখানে এই যে উল্টাপাল্টা কিছু ওয়ার্ড এবং পেলোড দেখা যাচ্ছে, নিচে কোনো ভালো কোড নাই, এটা পুরোটাই একটা ভাইরাস ভাই, ঠিক আছে। এই আরেকটা, এটা অ্যারে দিয়ে করা হয়েছে, 13, 14 উল্টাপাল্টা কিছু সংখ্যা দেওয়া আছে, এবং এখানে আমরা দেখতেছি যে উল্টাপাল্টা যেই কোড গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তাহলে এটা পুরোটাই হচ্ছে, দেখছো উল্টাপাল্টা সংখ্যা, পুরোটাই হচ্ছে একটা ভাইরাস। আচ্ছা, তো এটাও সিমিলার, 81, 99 উল্টাপাল্টা কিছু র্যান্ডম সংখ্যা, এবং একটা র্যান্ডম ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, উল্টাপাল্টা লেখা, এটা একটা ভাইরাস। তো এভাবে তোমরা ভাইরাস গুলা চিনবা। এখানে আমি তো একটা ফোল্ডার ওপেন করলাম, তোমরা 3টা ফোল্ডারই ওপেন করবা। পিএইচপির কিছু ম্যালওয়্যার আছে এখানে, রিডাইরেকশনের কিছু ম্যালওয়্যার আছে, এগুলো একটু ওপেন করে দেখবা। এটা একটা রিডাইরেকশন ম্যালওয়্যার, বাট পুরোটা ম্যালওয়্যার না।
এখানে ওই যে দেখো কুকি একটা পুশ করা হয়েছে এবং এই যে র্যান্ডম কিছু ফাংশন দেওয়া আছে। তাহলে আমাদের এই ভিএস করে নিলে হয় কি তুমি বুঝতে পারবা, সুবিধা হবে তোমার। তো তোমার এইটাও এই 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 অ্যারোটা কোথায়, মানে আমি বুঝতেছি আসলে এই জায়গাটাতে ঝামেলা আছে, হ্যাঁ আমি এতটুকু ফালাইতে চাই। And আমি তো বুঝতেছি না এই অ্যারো শুদ্ধ ফালাবো নাকি শুধু এতটুকু ফালাবো না পুরাটাই ফালাই দিব, এটা বুঝতেছি না। তো কি করবা তুমি, এই অ্যারোটা যখনই ধরবা তখন এই অ্যারোটা সে শুরু হয়েছে কোথায় এটা দেখাচ্ছে, দেখো এই যে দেখো এখানে দেখাচ্ছে এটা শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের আসলে এইটুকু ভাইরাস, এইটুকু ফালাই দিলাম। এখানে কিছু উল্টাপাল্টা ওয়ার্ড আছে, এগুলো ফালাই দিলাম, ঠিক আছে। এইভাবে আমাদের আসলে বুঝতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা তোমাকে ওয়ার্ড ফেন্স বলে দিবে যে শুরু হয়েছে এই টেম্প ডলার দিয়ে। তখন তুমি খুঁজবা যে টেম্প ডলারটা কোথায় আছে কোডের ভিতরে, পাইলা টেম্প ডলার, ঠিক আছে। তো পিএইচপির ক্ষেত্রে একটু বুঝে শুনে ফেলাইতে হবে। আর জাভাস্ক্রিপ্টের ভাইরাস যদি হয় টান দিয়ে নিচ পর্যন্ত, মানে যেখান থেকে ভাইরাস শুরু হয়, জাভাস্ক্রিপ্ট সবসময় ভাইরাসগুলো লাস্টে বসাইতে হয়। হ্যাকাররা বসাবে লাস্টে, অর্থাৎ যেখানে তুমি জাভাস্ক্রিপ্টের ভাইরাস শুরু পাবা সেখান থেকে ধরে নিচ পর্যন্ত ফেলাই দিবা। আর পিএইচপির ক্ষেত্রে অনেক সময় মাঝখানেও বসাইতে পারে। তা যেমন আমরা একটু একটু আগে দেখলাম মাঝখানে বসাইছে বা শুরুতে বসাইছে বা শেষে বসাইছে। তো পিএইচপির যদি ভাইরাস হয় একটু সাবধানে ফেলাইতে হবে। পিএইচপি ভাইরাস বুঝবা কেমনে, এরকম পিএইচপি দিয়ে কোনো ফাইল যদি ওপেন করা থাকে, দেখুন ইন্ডেক্স ডট পিএইচপি, জাভাস্ক্রিপ্টের ফাইল হলে কি হতো ইন্ডেক্স ডট জেএস। সাধারণত ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবা এই পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের কোডই পাবা বেশি, এবং পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের ভাইরাসই হয় সবসময়, ঠিক আছে। তো ডট পিএইচপি ফাইলগুলোর ক্ষেত্রে খুব সাবধান, ডট জেএস এ এত টেনশনের কিছু নেই, ঠিক আছে। ডট পিএইচপি যেগুলো দেওয়া ওগুলো শুরুতে দেখবা এরকম পিএইচপির একটা ডিক্লারেশন থাকে, এরপর আমাদের কোডিং গুলো থাকে, ঠিক আছে। আর জাভাস্ক্রিপ্টের কোডগুলো সাধারণত এইচটিএমএল সিএসএস এর ভিতরে পুশ করা থাকে স্ক্রিপ্ট আকারে আর কি, হ্যাঁ এটা আমি পরে দেখাবো। তো মোটামুটি আমরা বুঝলাম ভাইরাসগুলো আসলে কি, কেমন হয়, চেহারা কেমন। তো তোমরা কি করবা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, তোমরা ভিএস কোডে ওপেন করে এগুলোর ছবি কেটে রাখবা। অর্থাৎ তুমি একটা ভাইরাস দেখলা, একদম ফুল স্ক্রিন করো, এগুলো ছবিগুলো লাগবে তোমাদের, হ্যাঁ পোর্টফোলিও হিসাবে আপলোড করা লাগবে। তো এটা যে একটা ভাইরাস, তুমি পুরোটা ছবি নাও, এই দেখো আমি স্ক্রিনশট নিচ্ছি, এরকম স্ক্রিনশট গুলো নিয়ে আসো। এগুলো তুমি ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবা বা ফাইবারে যখন কাজ করবা তখন তোমাদের এই কোডগুলো লাগবে। তার মানে তোমার সবগুলো ফাংশন যা যা দেখাইছি এগুলো সব মুখস্থ করে ফেলাবা। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকে এই যে ম্যালওয়্যার গুলো আছে ক্লিনিং করা স্টার্ট করব, ঠিক আছে। তাহলে তোমাদের এই শীটটাও দিয়ে দিছি, এখানে যত ধরনের ম্যালওয়্যার আছে ম্যালওয়্যার গুলা ফাইল দেওয়া আছে, ড্রাইভের লিঙ্কটা, এগুলোর ছবিগুলো নিয়ে রাখবা, কাজ সহজ হবে। আর সবসময় ম্যালওয়্যার রিমুভালের আগে ব্যাকআপ নিবা, ফুল সাইটের একটা ব্যাকআপ নিবা। আর সবসময় এইচটিএক্সএস, ডাব্লিউপি কনফিগ এবং ডাব্লিউপি কন্টেন্ট এই তিনটা জায়গার একটা ব্যাকআপ রাখবা। কারণ এই তিনটা কোড এই তিনটা জায়গা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই তিনটার ভিতরে যে কোডগুলা থাকে সেগুলো হারাই গেলে খুঁজে পাবা না, কারণ এটা তোমার প্লাগ ইন আপলোড বা ওয়েবসাইটের ডিজাইন থিম আপলোডের উপরে কোডগুলো চেঞ্জ হয় এগুলার, ঠিক আছে। সো এই তিনটা জায়গায় খুব সাবধানে কাজ করতে হবে, সবসময় ব্যাকআপ নিয়ে রাখতে হবে। ওয়ার্ডপ্রেস আমরা যখন কাজ করব বিভিন্ন ধরনের ফাইল থাকবে, হ্যাঁ ফাইলগুলোর পরিচিত কিছু নাম থাকবে। তো তোমরা যদি কখনো এরকম দেখো ডাব্লিউটিএফ উল্টাপাল্টা ওয়ার্ড দিয়ে পিএইচপি ফাইল বানানো হয়েছে, একটা হচ্ছে কি ধরো ফাইলটা ঠিক আছে এটা ওয়ার্ডপ্রেসের একটা ফাইল, ধরো ইউজার ডট পিএইচপি যদি হইতো, সেটা একটা ভ্যালিড ফাইল, সে ফাইলের ভিতরে কোড পুশ করা থাকতে পারে এক। দুই হয় কি একদম ওয়ার্ডপ্রেসের ফাইল না এরকম উল্টাপাল্টা একটা পিএইচপি ফাইল বানায় কোড ঢুকায় রেখে দেয়, তখন এই ফাইলটা প্রয়োজন নাই আমি ফালাই দিব। তাহলে তোমরা কেমনে বুঝবা কোনটা পিএইচপির ফাইল কোনটা পিএইচপির ফাইল না? তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস এবং এটা বিভিন্ন ধরনের ওপেন সোর্স সফটওয়্যার, বিভিন্ন মানুষজন এটাকে কন্ট্রিবিউট করে আরো বেটার করে।
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা যখন ওই যে সফটটা কুলাস দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি তখন আসলে এরকম একটা ওয়ার্ডপ্রেসের ফোল্ডার আপলোড হয়েছে। লিঙ্কটা হচ্ছে wordpress.org/download, এবং ওই ফোল্ডারের মধ্যে প্রচুর ফাইল থাকে। তোমরা একটু ওয়ার্ডপ্রেসের এই ডাউনলোডটা করে একটু মানে দেখবা আর কি। আসলে আমার এখানে সম্ভবত ডাউনলোড করা আছে, ডাউনলোড হইতে থাকে। এই যে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসের একটা ফাইল। এখানে কি কি ধরনের ফাইল থাকে দেখো, index.php, wp-load.php, wp-login.php। এগুলো দেখলে কি হবে, তুমি বুঝবা যখনই একটা একটা ওয়ার্ডপ্রেসের ফাইলের ভিতরে wtf.php, এটা তো জীবনে দেখি নেই, 1.php এরকম কোনো ফাইল তো জানা নেই, তাহলে কি বুঝবো ওই ফাইলটাই ঝামেলা। তখন ওই ফাইলটা ধরে ফালাই দিতে পারবা। যেমনটা ধরো এখানে ডাব্লিউপি মেল, এখানে যদি 1.php থাকতো বুঝতো এটা ভাইরাস, এটা ফালাই দিতে, ডিলিট। পুরো ফাইলটাই একটা ভাইরাস। এই একটা ব্যাপার হয়। আরেকটা ব্যাপার হয়, এই ডাব্লিউপি লোড ডট পিএইচপি আছে, কিন্তু এটার এক্সিস্টিং কোডের কোনো একটা জায়গায় আমি ভাইরাস ঢুকা রেখে দিলাম। দেখো, ধরো এই যে ভাইরাসটা আছে, এটা একটা ভাইরাস। কোথায় শেষ হবে, পিএইচপির কোড যেখানে শেষ হয়েছে, পিএইচপির অ্যারো যেখানে শেষ হয়েছে, এই যে শেষ হয়েছে উপরে, হ্যাঁ। এই যে এটা আমি কপি করলাম। হ্যাকাররা কি করে এরকম ভাবে তোমার এই ভালো ফাইলের ভিতরে, এটা কিন্তু ভালো ফাইল, একটু আগে যে ডাব্লিউপি লোড ডট পিএইচপি যেটা আমরা একটু আগে দেখলাম, ওয়ার্ডপ্রেসের একটা ফাইল, তাই না, ডাব্লিউপি লোড ডট পিএইচপি, এইটার ভিতরে হয় শুরুতে অথবা একদম শেষে সে কি করবে, এই ভাইরাসটা বসাই দিয়ে চলে যাবে তোমাকে। তখন তোমাকে বুঝতে হবে আসলে ভাইরাসটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, ওই জায়গাটা ধরে পালাই দিতে হবে। দুই রকম ব্যাপার, একটা হচ্ছে পুরো ফাইলটাই ভাইরাস, একটা হচ্ছে ভালো ফাইলের মধ্যে কোডের ভিতরে ভাইরাস। তো এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে তোমরা একটু স্ট্রাকচার সম্পর্কে পরিচিত হবা। সাধারণত ওয়ার্ডপ্রেসে 3টা ফোল্ডার থাকে, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড। এছাড়াও আরো কিছু ফাইল থাকে। ডাব্লিউপি কন্টেন্ট নামে যে ফোল্ডারটা আছে, এইটা বাদে বাকি সমস্ত ফোল্ডার এবং ফাইল আনচেঞ্জ থাকে। অর্থাৎ আমি একটা ওয়েবসাইট একটা প্লাগইন ইনস্টল করি, থিম ইনস্টল করি, ডিজাইন করি, সব চেঞ্জ হয় কোথায়, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে। তাইলে কি বাকি ফাইলগুলোতে আসলে কোনো চেঞ্জ হয় না। এটা ওয়ার্ডপ্রেসের মেরুদণ্ড, বা একটা ওয়েবসাইটকে দাঁড়া করানোর জন্য বিভিন্ন ধরনের ফাইল, বিভিন্ন ধরনের কোড, ঠিক আছে। তাহলে ভাইরাস যখন অ্যাটাক করবে মনে রাখবা ডাব্লিউপি কন্টেন্টের মধ্যেই অ্যাটাকটা করবে। এছাড়াও অনেক সময় এগুলোকে কোর ফাইল বলা হয়, হ্যাঁ। এখানে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা বাদে বাকি যে সমস্ত ফাইলগুলো দেখতেছো বা ফোল্ডারগুলো দেখতেছো, এই ফোল্ডারগুলোর ভিতরে অনেক ফাইল আছে, এগুলো সবগুলোকে কোর ফাইল বলে, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। যখন ওয়ার্ডপ্রেস দেখাবে যেটা কোর ফাইল ভাইরাস, তার মানে বুঝবা এটা হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের না। কোর মানে কি, ডাব্লিউপি কন্টেন্ট বাদে যা আছে এগুলোতে অ্যাটাক করছে। তখন তোমাদেরকে বুঝতে হবে যে এটা কি এইটাতে হইতে পারে, এটাতে হইতে পারে, এটাতে হইতে পারে, কিন্তু ডাব্লিউপি কন্টেন্টের না, ঠিক আছে। কোর ফাইল অ্যাটাক। তোমরা ডাউনলোড করবা, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে একটু দেখবা ফাইলগুলোর নাম কি কি টাইপের হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর এটা কমন হয় কি আমাদের, এই যে কোর ফাইলগুলো চিনতে হবে। দেখো, index.php, function.php, header.php, footer.php, এগুলো তো হচ্ছে কমন অ্যাটাক জোন। মানে এই ফাইলগুলোতে সবচেয়ে বেশি কমন অ্যাটাক হয়। index.php মাথায় রাখবা, function.php, header.php, footer.php। অনেক সময় তুমি ওয়ার্ডপ্রেস না ইউজ করেও বুঝতে পারবা একটা ভাইরাস আছে, এই 5-6টা ফাইল চেক করলে ভাইরাস পেয়ে যায় অনেক সময়, ঠিক আছে। খেয়াল রাখবে। সো দ্যাটস ইট, আমরা আর আগাইলাম না, মানে আমাদের পার্ট শেষ আর কি আজকে। আমরা একটা ওয়েবসাইটে কিভাবে স্ক্যান থেকে স্টার্ট করব এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং তোমরা একটু দেখে রাখো বিভিন্ন ওয়েবসাইটকে আমরা যখন, এগুলো আমি যদিও পরে দেখাবো, স্ক্যান করতে পারি একটা ওয়েবসাইটে ভাইরাস আছে কিনা বাইর থেকে, হ্যাঁ। এই যে যেমন sitecheck.cqe.net, এটা বাইর থেকে ওয়েবসাইটকে স্ক্যান করতে পারে। ওয়েবসাইটের নামটা লিখে আমি বললাম যে আমার কোডনবিড়িতে কোনো ভাইরাস আছে কিনা একটু দেখো, তো বাইর থেকেই সে চেক করতে পারে যে
কোনো ধরনের আনইউজুয়াল মুভমেন্ট আছে কিনা। এটা একদম বেসিক, একটা ক্লায়েন্ট যখন তোমার কাছে ল্যান্ড করবে তখন সাইটটা দিল যে এখানে ভাইরাস আছে, তুমি আসলে এটাতে সার্চ করে দেখতে পারবা ভাইরাসের পরিমাণ কিরকম, কতটুকু ভাইরাস আছে, বা তোমাকে আসলে কতটুকু কাজ করতে হবে। যদিও ভাইরাসের লিস্ট দেয় না, সে তোমাকে বলবে যে এটাতে কোনো ম্যালওয়্যার পাওয়া যায়নি। ম্যালওয়্যার পাওয়া গেলে দেখাবে যে মিডিয়াম সিকিউরিটি রিস্ক, হাই সিকিউরিটি রিস্ক। হাই মানে বুঝবা অনেক ঝামেলা আছে, মিডিয়াম সিকিউরিটি তুমি বুঝতে পারবা এখান থেকে যে আসলে এই ওয়েবসাইটে কোনো ভাইরাস টাইরাস আছে কিনা। ঠিক আছে, এগুলো আমি সব দেখাবো, এইচটিএক্সএস গুলো দেখাবো। তো তোমরা একটু জাস্ট ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো ঘাটাঘাটি করো আর ম্যালওয়্যার গুলো একটু চেহারাগুলো চিনে রাখবা। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা